অবরুদ্ধ নিষেধ পর্ব ৫ লেখিকা তেজস্মিতা মর্তুজা। তোমাদের সঙ্গে রয়েছে আমি প্রীতম। তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক। রাত ১০টার দিকে ঝিরঝিরে বৃষ্টি নেমেছে। হামজা বাড়ি ঢুকলো রাত ১১টার দিকে। দোতলা সিঁড়িতে ছাতা বাঁধিয়ে রেখে ভেতরে ঢুকলো। রিমি বসেছিল স্বামীর অপেক্ষায়। দোতলার সদর দরজা দিয়ে ঢুকতেই একপাশে ডাইনিং রুম, তার আরেক বিভাজনে বসার ঘর। রিমি উঠে এগিয়ে গেল স্বামীর দিকে। হামজার হাত থেকে ওয়ালেট, ফোন এবং ভেজা হাতকড়িটা নিয়ে জিজ্ঞেস করলো, এত দেরি হলো কেন? হাতে কি হয়েছে আপনার? ভিজেছেন কেন? ছাতা ছিল না সাথে? হামজা সব কথা এড়িয়ে পাঞ্জাবি ঝাড়তে ঝাড়তে বলল, একটা গামছা দাও আগে। রিমি বুঝলো কোনো কারণে মুড থমকে আছে আপাতত লোকটার। গামছায় মাথা মুছতে মুছতে তরুকে ডাকলো হামজা। তরু, এদিকে আয়। তরু বেরিয়ে এলো। কি হয়েছে ভাই? তুলিকে ডাক। পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল হামজা টেবিলের দিকে। হাত মুখ খেয়ে ধোবে হয়তো। রিমি রান্নাঘরে ছুটল। তরু ফিরে এলো একটু পর। আস্তে করে বলল, ভাই, আপু আসতে চাইছে না। হামজা কিছু বলল না আর। তরুকে বলল, খেতে বস। শাহানা এসে দাঁড়ালেন ছেলের পাশে। রিমিকে ভাতের পাত্র আনতে ইশারা করে বসলেন হামজার পাশে। হামজাকে বললেন, ওই বাদর ফিরবে না? কত রাত হলো? বাড়ি ফেরে কখন সে? হামজা গামছায় মাথা মুছতে মুছতে বলল, যখন ফেরে প্রতিদিন তখনই ফিরবে। তুই শাসন করার বদলে আশকারা দিয়েই দিন দিন বেহায়া বানাইছিস ওরে। হামজা মায়ের দিকে তাকালো। নির্বাচনের ঝামেলা এগিয়ে আসছে, এখন একটু ব্যস্তই থাকবে। এ নিয়ে ঘ্যান ঘ্যান করার কি আছে? ও তো ছোট বাচ্চা না, ওকে নিয়ে টেনশন করতে হবে কেন? ভাত তুলে দিলেন শাহানা হামজার প্লেটে। একটু নিচু স্বরে জিজ্ঞেস করলেন, নির্বাচন আসতেছে বুঝলাম, তোরা কি করতেছিস কিছুই মাথায় ঢুকতেছে না আমার। তোর বাবা আসবে কখন? প্লেটে হাত নাড়তে নাড়তে বলল হামজা, মাথায় না ঢুকে যদি ভালো থাকা যায় তাহলে আর ঢোকানোর চেষ্টা করো না। লবণ দাও, বাবা থানায় গেছে। চমকে উঠলেন শাহানা। থানায়? আবার থানায়? মরলো তো মরলো, আমার বাড়ির মানুষগুলোরে ফ্যাসাদে ফেলে রেখে গেল। মেয়েটারে পাইলে ধরে থাপড়াইতাম আমি। মরছে তো কার না কার হাতে। ওসব মেয়ে লোক কি ভালো হয়? নিজেই হয়তো গেছিল কোথাও কারোর সাথে, পরে। হামজা বিরক্ত হয়ে তাকালো। আহ আম্মা, চুপ থাকো তো। বাবা যদি থানা কাচারি না করবে তো মেম্বার হয়েছে কেন? জনগণের সমস্যা এগিয়ে যাওয়া বাবার কাজ। কাজ করছে সে। থানা গেলেই তো আর গ্রেপ্তার হয়ে যাবে না। আর গ্রেপ্তার হবেই বা কেন? এরপর গলা উঁচিয়ে রিমিকে ডাকলো। রিমি। রিমি লেবু কেটে এনে দাঁড়ালো। হামজার প্লেটে দুটো সর্ষা ও টমেটোর টুকরো তুলে দিয়ে হামজার ভেজা চুলে আঁচড় নেড়ে চুল মুছে দিল রিমি। পাঞ্জাবির কলারটাও ভেজা। অসময়ের বৃষ্টিপাত। শীত চলে আসার পর বৃষ্টি নেমেছে আজ প্রকৃতিতে। আরও একটা ডিম তুলে দিলেন শাহানা ছেলের পাতে। হামজার ডিম খুব পছন্দ। মাঝে মধ্যে প্রেশার হাই হয়ে যায় এই বয়সেই, তবুও কোনো কিছু তো মাননি করতে দেখা যায় না তাকে। হামজা খেতে খেতে মাকে জিজ্ঞেস করলো, শরীর কেমন এখন তোমার? শাহানা মাথা নেড়ে ভালো বললেন। হামজা রিমিকে বলল, তরুকে ডেকে নিয়ে তিনজনে খেতে বসো। তুলিকে জয় এসে খাওয়াবে। রিমি খেতে বসলো না। এখন খেতে বসলে চলবে না। হামজা গোসল করবে, বিভিন্ন প্রয়োজন ওকে দরকার হবে। শাহানাকে বলল, আম্মু, আপনি খেয়ে নিন, আপনার ওষুধ খেতে হবে। আমি আর তরু পরে খেয়ে নেব। জয় ভাইয়া আসুক, সকলে একসাথে খাবো। খাওয়া শেষ করে রুমে গিয়ে পাঞ্জাবিটা খুলে গোসলে ঢুকলো হামজা। রিমি লুঙ্গি নিয়ে দাঁড়িয়েছিল বাথরুমের আধ খোলা দরজার বাইরে। হামজা লুঙ্গি পরে এসে বসলো বিছানায়। চুল থেকে পানি পড়ছে এখনো। প্রতিদিন রাত দুপুরে গোসল করার প্রয়োজনীয়তাটা কি? ঠান্ডা লাগে না এই লোকের নাকি? বোঝে না রিমি। তামাটে গায়ের রং, পুরু চামড়ার হুষ্ট দেহি পুরুষটিকে চেয়ে দেখল ক্ষণকাল রিমি। কোনোদিন ভালোভাবে মাথা মুছে আসে না, পরে রিমির মুছিয়ে দিতে হয়। শুকনো তোয়ালে এনে মাথাটা ভালো করে মুছতে মুছতে বলল রিমি, একটু যত্ন নিলে কি হয় নিজের? এত উদাসীন কেন আপনি? হাত কেটেছে কি করে এখনো কিন্তু বলেননি। হাতটা টেনে ধরে কোলে বসালো রিমিকে হামজা। শাড়ির লুটিয়ে পড়ে থাকা আঁচল কাঁধে তুলে নিয়ে পেট সহ কোমর জড়িয়ে ধরল। কপট চিবিয়ে বলল, আমি যদি আমার যত্ন নেব তাহলে তোমাকে তুলে নিচে কেন? রিমি মাথাটা নুইয়ে নিল। গম্ভীর হলো হামজার মুখ। এক হাত রিমির কোমর থেকে সরিয়ে ফোন তুলে কাউকে কল করলো। রিমি উঠে দাঁড়ালো হামজার হাত ছাড়িয়ে। ভেজা মাথায় আরও দু একবার হাত বুলিয়ে স্যাভলন আর তুলে এনে বসলো হামজার পাশে। হামজা ফোনটা বিছানায় ছুঁড়ে দিল বিরক্ত হয়ে। রিমি তার হাতের ক্ষতটা পরিষ্কার করতে করতে বলল, দেবর মশাই কল ধরছে না, তাই তো? আশা এবার আগেন কেন? তার ফোন এখন কোথাও পড়ে আছে। সে হয়তো ফোন থেকে দূরে কোনো বিছানায় পড়ে আছে কারোর সাথে। হামজা ভ্রু কুঁচকে তাকালো। পুঁচকে মানুষ খুব বুঝতে শিখেছো এ বাড়ির ছেলেকে। এ বাড়ি ও বাড়ি কি, ছোট থেকে এসব দেখে বড় হয়েছি, না বুঝলেও বুঝতে হয়েছে।
কে কি করছে কখন, কার স্বভাব কি, বিশেষ করে রাজনীতিবিদ আর নেতাদের চরিত্র ভালো হতে নেই বলেই জানি। তাই নাকি? তো আমার ব্যাপারে কি খেয়াল তোমার? আমি কেমন? তুমি ছাড়াও। হামজার হাতটা খামচে ধরল রিমি। জানে মেরে ফেলবো একদম। চেনেন তো আমার বাপ ভাইদের, কেটে ছিঁড়ে খাওয়াবো তাদের দিয়ে। হামজা হেসে ফেলল রিমির দিকে তাকিয়ে। এরপর হাতের দিকে তাকালো। যে ক্ষততে মলম লাগাচ্ছিল এতক্ষণ সযত্নে, সেখানে খামচে ধরে আছে, রক্ত বের হচ্ছে নখের আঁচড়ে। হামজা কিছু বলল না। তার চোখে দুষ্টু হাসি খেলা করছে। তা খেয়াল করে দাঁত খিচে জিদের সাথে বলে উঠল রিমি, আর জয় ভাইয়ার ব্যাপারে খুব ভালোই জানি। রিমি জানে হামজা জয়ের ব্যাপারে খারাপ কথা সহ্য করতে পারে না। কাজ হলো ওর কথায়। হামজার মুখের হাসি মিলে গেল। ছোট্ট একটা শ্বাস ফেলল হামজা। অন্য কোথাও তো থাকতে পারে, কোনো বিপদও হতে পারে। তার আর কি বিপদ হবে? সে নিজে একটা আস্ত বিপদ মানুষের জন্য, বিশেষ করে মেয়ে মানুষের জন্য। জয়ের ব্যাপারে রিমির এসব তেঁচড়া উক্তি শুনতে ভালো লাগছে না হামজার। গম্ভীর হলো মুখশ্রী তার। কেন? তোমার ওপর কোনোদিন খারাপ নজর দিয়েছে? না, তা দেয়নি। তাহলে? রিমি তাকালো হামজার কঠিন হয়ে আসা মুখটার দিকে। হাতে অ্যান্টিসেপটিক লাগানো শেষ করে উঠে দাঁড়ালো। হামজা বলল, জয় দুষ্টু, বেপরোয়া, অসভ্য, সেসব সত্যি, কিন্তু মিথ্যাবাদী বা বিশ্বাসঘাতক নয়। আর এখানেই ওর ওপর যত দুর্বলতা আমার। রিমি কথা বলল না। হামজা হাত ধরে টেনে এনে পাশে বসালো ওকে। এরপর চট করে পা টান করে শুয়ে পড়ল রিমির কোলে মাথা রেখে। চোখ বুজে ঢোক গিলে বলল, কথা বলছো না কেন? আমার চেয়ে জয় ভাইয়া বেশি ইম্পর্টেন্ট আপনার কাছে তা জানি, কিন্তু কেন? হামজা চুপচাপ শুয়ে রয় চোখ বুজে। জবাব না পেয়ে রিমি জিজ্ঞেস করল, হাত কেটেছে কিভাবে? দেয়ালে ঠেস লেগেছিল। দেয়ালে ঠেস লাগলে এভাবে কাটে না হাত। ভ্রু উঁচিয়ে তাকালো হামজা। হুঁশিয়ারি করছো আমার সঙ্গে? ইন্টারেস্টিং। তো বলো, দেয়ালে ঠেস লাগলে কিভাবে কাটে হাত? রিমি খানিক মাথা ঝুঁকালো নিচের দিকে। হামজার চাপদাড়িতে হাত বোলাতে বোলাতে ধীর কণ্ঠে বলল, কদিন বাদে আপনি হবেন মেয়র, এরপর মেম্বার অফ পার্লামেন্ট। আমি হব তার ঘরণী। আবু বলতো, রাজনীতিবিদের বউদের বড় রাজনীতিবিদ হতে হয়, তবেই না চলবে সংসার। জানেন, আপনার মতো এমন রাক্ষসে লোকের সাথে আব্বু আমার বিয়ে দিতে কোনোভাবেই রাজি ছিল না। আমি বললাম, বিয়ে করলেই রাবণটাকেই করব। হামজা খপ করে রিমির হাতটা ধরে ফেলল। আরো শক্ত করে কোলে চেপে শুয়ে বলল, তা কেন তোমার মতো পুচকে এই রাবণকে বিয়ে করতে চাইলো? ভয় করলো না তোমার, যদি খেয়ে ফেলি? নিঃশব্দে হাসল রিমি। হামজা একেবারে পেঁচিয়ে ধরে ফেলার আগেই এক লাফে গা ঝেড়ে উঠে সরে দাঁড়ালো। হামজা আধশোয়া হয়ে বসে বলল, রিমি, দরজা আটকে দিয়ে এসো। রিমি দূরে দাঁড়িয়ে ঘাড় নাড়ল। পারবো না। হামজা ঘাড় ঘুরিয়ে তাকালো। আমি উঠে গিয়ে ধরলে কাল সকালে তোমার খবর আমাদের সময় পত্রিকায় বের হবে। আমাকে টলারেট করতে পারবে না কিন্তু। অবাধ্যতা পছন্দ না আমার। নাক কুচকালো রিমি। ছি, কি মুখের ভাষা! আর আমি আপনার পার্টি মেম্বার না, বউ আপনার। আপনার পছন্দ অপছন্দ আমার কাছে চলবে না। হামজা ফোন হাতে তুলে নিয়ে বালিশ খাড়া করে ঠেকিয়ে তাতে পিঠ হেলান দিয়ে বসল। কানে ফোন ধরে রিমির উদ্দেশ্যে বলল, তোমাকে বলেছি আমার কাছে ঘেঁষবে না ভালো চাইলে, অথচ দেখলাম তুমি নিজের ভালো চাও না। দ্রুত কাছে এসো। ওপাশ থেকে কল রিসিভ করলো জয়। হ্যাঁ ভাইয়া, কোথায় তুই? রাত বাজে কয়টা? দেরি হবে আসতে, ক্লাবে আছি। ক্লাবে কি করছিস? ক্যারাম খেলছি। খেলছিস না ঢকঢক করে গিলছিস? জয় কথা এড়ালো। তুমি বাসায় গেলে কখন? মামা এসেছে বাসায়? রিমি এসে কাছে দাঁড়াতেই এক হ্যাচকা টান দিয়ে ফেলে দিল বিছানায় ওকে। তারই গোফের মুখটা গলায় ঠেকালো। এক হাতে রিমিকে শক্ত করে বিছানার সাথে চেপে ধরে রেখে অপর হাতে ফোন কানে ধরে বলল, আসেনি এখনো, তাড়াতাড়ি বাড়ি আয়। দুপুরের পর পৌরসভায় কাজ ছিল, যাসনি। আমার হাতে থাপ্পড় খাসনি বহুদিন। ঘণ্টাখানেকের মধ্যে বাড়িতে পা পড়ে যেন, নয়তো থাপড়ে তেড়ামি সোজা করে দেবো। কলটা কেটে দিল জয়। রিমির দিকে তাকিয়ে বলল, স্বামীর খেদমতে গাফিলতি করতে নেই জানো না? এই অবাধ্যতা মেনে নেব না আমি। রিমি হামজার খোলা পিঠ খামচে ধরল। জয়কে এত প্রশ্রয় দেন কেন আপনি? ওকে খারাপ পেছনের শতভাগ হাত আপনার রয়েছে। এটা কি ওর ভালো চাওয়া, নাকি ওকে ধ্বংস করা? হামজা রিমির ঠোঁটের এক কিনারে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, ধ্বংস আর সৃষ্টির মাঝে যে দেয়ালটা, তা খুব মসৃণ রিমি। বলতে পারো মুদ্রার এপিঠ ওপিঠ। পদার্থ একই, শুধু পাশ বিপরীত। জয় স্বাধীনচেতা ছেলে। ও জীবনকে যেভাবে এনজয় করতে চাচ্ছে, আমি ওকে সেভাবে চলতে বলিনি। ও যা করে, শুধু বাধা দিতে ইচ্ছে হয় না ওর কোনো কিছুতে। দেখো না, ও যখন শব্দ করে হাসে, দেখতে আর শুনতে কি চমৎকার লাগে। ওর হাসির মায়ায় আমার মতো পদার্থগত কঠিন পুরুষটাও পড়েছে। তার চেয়েও বড় কথা, দিন শেষে আমি নিজেও শতভাগ শুদ্ধ নই। সকাল 7টা বেজে গেছে ঘুম থেকে উঠতে। আজকাল প্রতি রাতেই ঘুমাতে বেশ দেরি হয়ে যায় অন্তুর। ফাইনাল এক্সাম কাছে এগিয়ে আসছে। রাত জেগে পড়তে হয়। মাঝে মধ্যেই অন্তুর ইচ্ছে করে
এক রাতে যদি অনার্সের এই 4 বছর শেষ হয়ে যেত আর সে আইন বিভাগে ভর্তি হয়ে যেত স্নাতক করতে, তার কিছুদিন পর উকিলের ওই সাদা কালো পোশাকটা গায়ে চড়াতে পারত। অথচ আরও 2 বছর শেষ করতে হবে অনার্সেই। ঘড়ি দেখে লাফিয়ে উঠল। সূর্য উঠে আলো ছড়িয়ে গেছে। দ্রুত অজু করে এসে ফজরের নামাজে বসল। আম্মা উঠেছে। রান্নাঘর থেকে ঠুকঠাক আওয়াজ আসছে। দরজা খুলল না, বারান্দায় গিয়ে দাঁড়ালো। বড় বড় কচুরি পানা জন্মেছে পুকুরে। আজ আর ডাক পাখির দেখা পেল না। গ্রিল ধরে দাঁড়ালো। মাথায় সারাটা দিন প্যাচ কাটে আজকাল। সকাল থেকে শুরু হয়, গভীর রাতেও শেষ হবার নাম নেয় না। সেদিন চাঁদনি বলেছিল, একবার সাবধান না হয়ে একটা হারিয়ে গেছে। এ তারা কি বুঝিয়েছিল? কি হারিয়েছে? এই পরিবারটায় কি ঘাপলা আছে কোনো? আব্বুর কাছে গতরাতে জিজ্ঞেস করেছিল অন্তু হামজা পাটোয়ারির ব্যাপারে। হামজা ভার্সিটির ভিসি এবং ছাত্রলীগ সংগঠনের সাধারণ সম্পাদক। তার অনেক উন্নয়নমূলক কাজের নজির আছে জেলায়। বাপের কাউন্সিলর হবার পেছনে তার বিশেষত্ব রয়েছে। তার বাপকে কেউ ভোট দিত না কোনো কালে। তার বদলতে ভোট পেয়ে কাউন্সিলর হয়েছেন হুমায়ুন পাটোয়ারি। হামজা চতুর এবং বাহ্যিক নিখুঁত চলনের এক তরুণ রাজনীতিবিদ। এ বলার অপেক্ষা রাখে না, সমাজের নিম্ন শ্রেণীর মানুষের কাছে তার নাম ভগবানের মতোই। তারা জপে বেলায় বেলায়। আবার তরুণদের কাছেও বেশ সমাদৃত। অথচ তবু কোথাও যেন ঘাপলা রয়ে গেছে তার মাঝে। ক্ষমতার নেশাও বলা চলে সেই ঘাপলাকে। নেশার পিছনে খুব ক্ষিপ্র গতিতে ছুটছে হামজা। এবার বাবাকে কাউন্সিলর পদ থেকে সরিয়েছে। চাইলে হুমায়ুন পাটোয়ারি আবারও কাউন্সিলর এবং মেয়র হতে পারত। জেলার 2 সমাজসেবক নেতাকর্মী পাটোয়ারি পরিবারেই থাকত। অথচ তা করেনি হামজা। এখানেই হামজাকে চতুর এবং ক্ষুরধার এক রাজনীতিবিদ বলার সুযোগটা আসে। সে যা নাম কামিয়েছে জনসাধারণের কাছে, তা থেকে অনায়াসেই বাপ ছেলে পদপ্রার্থী হলে জিতে যেত দুজনেই। অথচ এখানেই মানুষের মাঝে একটা কৃতজ্ঞতাবোধের জায়গা রেখেছে যে হামজা সুযোগ এবং ক্ষমতা থাকতেও তা কাজে লাগিয়ে পদ নেয়নি। বরং সে শুধুই সমাজসেবকের ভূমিকায় অধিষ্ঠিত হতে চায়। আব্বুর বলা কথাগুলো শুনে অন্তুর মনে হলো, নিঃসন্দেহে হামজা রাজনীতিবিদ হিসেবে হিসেবেই চালচলন সম্পন্ন। তাহলে মানুষ হিসেবে কেমন? এটাও নিশ্চিত প্রায় হামজা জিতে যাবে এবার। অন্তু আব্বুকে জিজ্ঞেস করেছে, এরপর সরাসরি সংসদ নির্বাচন করবে তাই তো? এটা আর বলার অপেক্ষা রাখে না। অন্তু অবাক হলো। সে এতদিন যে দৃষ্টিকোণ থেকে দেখেছে, সেখানে মনে হয়েছিল ওই পরিবারকে তার মতোই সবাই ঘৃণা করে। অথচ এখন মনে হচ্ছে শুধুমাত্র ভুক্তভোগী ছাড়া কেউ ওই পরিবারকে দোষারোপ অবধি করবে না। অর্থাৎ আখির পরিবার দ্বিধায় রয়েছে। আর সে সে ঝুলে আছে জয়ের পক্ষ থেকে আসা সম্ভাব্য অ্যাকশনের জন্য। আবার মনে হচ্ছে জয় কিছুই করবে না। করলে করতো তো। হামজা বিয়ে করলো মেয়র সাহেবের ছোট ভাইয়ের মেয়ে রিমি আহসানকে। মেয়রের ভাই ফারুক আহসানের সঙ্গে কিসরাক আলোচনা বৈঠকে গিয়ে প্রথম দেখেই রিমিকে পছন্দ হয়েছিল। তরুণ নেতাকর্মী হিসেবে ভালো নাম এবং প্রতিপত্তি তো কামিয়েছে হামজা এই বয়সেই। তবে তার নাম খারাপ করার জন্য আছে একজন, যাকে সে খুব যত্নে পালছে। জয় আমির, হামজার ফুফাতো ভাই। জয়ের বেপরোয়া কার্যক্রম সকলের কম বেশি জানা। তবুও সে ভার্সিটির ছাত্রদলের লিডার। কেন কিভাবে এটাও ভাবার বিষয়। তা যদি ছাত্রদের কাছে জিজ্ঞাসা করা যায়, তারা সমস্বরে স্বীকার করবে তাদের নেতাকর্মীকে খুব পছন্দ তার। জয় ভালো লিডার তাদের। তার চঞ্চলতা এবং দুষ্টুমি ছাড়া আরও কিছু একটা অবর্ণনীয় রয়েছে, যেটা আকর্ষণীয়। দায়িত্বজ্ঞানহীন তা বলা চলে না। রাজনৈতিক কাজকর্মে যেমন 16 আনা, তেমনই দুষ্টু কাজেও সে ব্যাপক পারদর্শী। সামনেই পৌরসভা নির্বাচন আসছে। বাপের বদলে হামজা নির্বাচনে অংশ নেবে, এই রব মুখে মুখে উঠে গেছে। সরাসরি ছাত্র নেতা থেকে সাংসদ নির্বাচনের বিষয়ে বিভিন্ন জনরব ছড়িয়েছে তার নামে। চতুর হামজা এত তাড়াতাড়ি এত দূর ওড়ার মতো বোকামি করবে না। সংসদ নির্বাচনকে হাতে রেখে আপাতত সে এবারের মেয়র পদপ্রার্থী, এ কথা সকলের জানা। হামজা সাহেব অন্তুকে এগুলোই শুনিয়েছেন। অন্তুর রাজনৈতিক বিষয়াদিতে আগ্রহ না থাকলেও রয়েছে সমাজ নিয়ে ভাবনা চিন্তা। নিজের নামের সামনে যে কোনো মূল্যে অ্যাডভোকেট যুক্ত করার প্রয়াসে দৌড়ে চলছে। 2 বছরে অনার্স শেষ করে লতে ভর্তি হতে হবে তাকে। মাথায় জট পাকিয়ে যায় এসব ভাবতে শুরু করলে। সে এত আগ্রহ নিচ্ছে কেন এসব বিষয়ে? বারবার দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে, আরও জড়িয়ে ধরছে এই জটলা ওকে। কাউন্সিলর সাহেব চাঁদনিকে বলেছিলেন টাকা নেবেন। সেদিন রাতেই সেই টাকা কেউ বা কারা এসে লুটে নিয়ে গেল। এর মধ্যে কাউন্সিলর এবং তার ছেলে হামজার হাত থাকাটা অসম্ভব নয়। তবে কেউ যদি নিজের আবাস ছেড়ে উঠতে না চায়, টাকা দিয়ে বাসভূমি ফেরত নিতে চায়, তাহলে তার বিনিময়ে এত জঘন্য প্রতিদান কোনো সুস্থ মানুষ দেবে না। হুমকি দিতে পারত, তুলে নিয়ে গিয়ে আটকে রেখে শর্ত দিতে পারত। অথচ অমানসিক বর্বরতা একটা মেয়ের সাথে। বন্ধু চোখ দুটো বুজে নিয়ে মনোযোগ ভ্রষ্ট হওয়ার চেষ্টা করলো। বারবার চোখের সামনে আখির বস্ত্রহীন এক ফালি কাপড়ে ঢাকাতে ওটা চলে আসছে। এই জীবনে এসব ঘটনা সে কেবল আব্বুর পড়ে রেখে দেওয়া সংবাদপত্রের কাগজে পড়েছে। নিজের সামনে ঘটা ঘটনাটা সে এত স্বাভাবিকভাবে নেবার সাহস পাচ্ছে কোথায়, এটা ভেবে হয়রান সে। এটাও নিশ্চিত কোনো এমন কথা লুকিয়েছে চাঁদনি,
যা বলার মতো নয়, একটা নয়, এমন বহু কথা লুকিয়েছে ওই রহস্য মানবী। আবার যদি অন্তু যায়, বলবে সেসব? সম্ভাবনা নেই। চাঁদনি তুখোর বুদ্ধিমতী আর শান্ত চিন্তার মেয়ে। শিক্ষাগত যোগ্যতার চেয়ে বাস্তব অভিজ্ঞতায় পারদর্শী মেয়েটাকে খুব পছন্দ হয়েছে অন্তুর। দরজায় ধাক্কা পড়ল। ধাক্কাটার ধরন দেখে অন্তু বুঝল ধাক্কাটা কার। হতাশ শ্বাস ফেলল। জানা নেই কোন উদ্ভট পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাকে এখন। দরজা খুলল অন্তু। মার্জিয়া ঘরে ঢুকে আশপাশে চোখ ঘুরিয়ে দেখল, যেন কোনো সন্দেহভাজন অপরাধীর ঘরে ঢুকেছে। অন্তুকে জিজ্ঞেস করল, পড়ালেখার কি খবর তোমার? বহুরূপী ভাবির বহুরূপী মুখের কথা। ছোট্ট একটা শ্বাস ফেলে বলল অন্তু, জি, ভালো। বসুন আপনি। বসলো মার্জিয়া। খুব আন্তরিক স্বরে বলল, শোনো, তুমিও তো আমার বোনের মতোই। তুমি আমায় যতটা পর ভাবো, আমি কি আসলেই অতটা খারাপ? জি না, অতটা খারাপ না। তার মানে একটু খারাপ? অন্তু বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বইপত্র তুলে নিয়ে গিয়ে টেবিলে সাথে সাথে বলল, কি বলতে এসেছেন? এমনি আসতে পারি না? অন্তু ফিরে তাকালো। অবশ্যই পারেন, তবে এমনি আসেননি। তোমার তো অনার্স সেকেন্ড ইয়ার শেষের দিক। তোমার প্রতি একটা দায়িত্ব আছে তো নাকি? তোমাকে এসে আমার ছোট বোনের মতো পেয়েছি, সেই হিসেবে তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবার অধিকার আছে না? এখন তো একটু ভাবতে পারো। জি, ভাবছি। ভাবছি আমি বিয়ে শাদির কথা। মনের মতো পেলে বিয়ে করে নেব। আপনি শুধু শুধু এত টেনশন করবেন না ভাবি। মার্জে এক পলকের ব্যবধানে চেতে উঠল। তোমার মনের মতন ছেলে ফ্যাক্টরিতে অর্ডার দিয়ে বানায় আনি, কি বলো? তোমার মনের মতো কোনো ছেলে আছে এই আল্লাহর দুনিয়ায়? কি রকম চাও তুমি? যে তোমার এইসব কটকটে শক্ত কথা মেনে বিলায়ের মতো তোমার পিছু পিছু চলবে? এরকম চাও তো তুমি? তোমার মতো মেয়েকে কোনো দিন কেউ বিয়ে করে নিজের বাড়ি তুলবে না। ছেলে মানুষকে গোলাম, কামাই রোজগার করে খাওয়াবে, আবার তোমার আলগা ভাব দেখবে? ভাব দেখে বাঁচি না তোমার। অন্তু স্বাভাবিক স্বরে বিনয়ের সাথে বলল, মরেও তো যাচ্ছেন না, তাই না? আর আপনি আপনার ঘরে থাকেন, আমি আমার ঘরে। এমন নয় সবসময় আমার ভাব আপনার চোখের সামনে থাকে। সামনে আসলেও চেষ্টা করবেন চোখ বুজে অথবা দৃষ্টি ঘুরিয়ে রাখতে। দেখবেন আর আমার ভাব আপনার চোখে পড়ছে না। আর এমন তো মোটেই নয় যে আপনার অথবা আপনার স্বামীর কামাই খাচ্ছি বাড়িতে। তাহলে আপনার আসলে ব্যথাটা কোথায়? নাক শিউরে উঠল অন্তুর জবাবে মার্জিয়ার। সর্বোচ্চ রাগটা মার্জিয়ার ওঠেই। অন্তুর সুবিন্যস্ত ভঙ্গিমায় শান্ত স্বরে বলা দায় সারা কথাগুলোতে রেডি করে উঠল সে। তোমার কথাটা একবার বিশ্লেষণ করছো তুমি? মরিনি এই নিয়ে আফসোস তোমার? আবার ব্যথা? এই, ব্যথা কি, হ্যাঁ? তোমার মুখে জুতা মারা উচিত। আজ কয়দিন আমার শরীরটাও ভালো যাচ্ছে না। আবার কিছু করে আসছো কবিরাজের কাছে আমার জন্য নিশ্চয়ই, যাতে তাড়াতাড়ি মরি। এইটাই তো বুঝাইলা তোমার কথার মাধ্যমে? অন্তু ঘাড়ে হাত দিয়ে পিঠ বাঁকালো। সোজা একটা সিনকে উল্টো করে এমন নাটকীয় বানিয়ে তোলার নিখুঁত টেকনিকটা কোথা থেকে রপ্ত করা আপনার? আমাকে মানসিক অত্যাচার করে পান কি আপনি? আমি আসলেই চাই আপনার সাথে বিনয়ী হয়ে থাকতে। আপনি আমার বড় ভাবি। কখনো কোনোদিন আগ বাড়িয়ে বাজে আচরণ করিনি। তা আপনিও জানেন। অথচ আপনি একটুও চান না আমার বিনয় দেখতে। সত্যি বলতে আমার ভেতরে একটা জ্বলন্ত শয়তান আছে, যেটা অযৌক্তিক ছোটলোকি আচরণ এবং কথার সামনে খুব খারাপভাবে বেরিয়ে আসে। শান্তভাবে খুব তীক্ষ্ণ কথা শুনিয়ে দিতে পারে সেই শয়তান। আমার নিয়ন্ত্রণ নেই তার ওপর। আপনি বারবার তাকে খুঁচিয়ে বের করে আনেন। আপনি না খোঁচালে সে আসবে না। খোঁচালে ছেড়ে দেবে না। থাকুন না আপনি আপনার মতো, আমি আমার মতো। আমাকে নিয়ে আপনার সমস্যাই বুঝিনি আজ অব্দি। দাঁত খিঁচিয়ে উঠল মার্জিয়া। তোমাকে নিয়ে সমস্যা যে কোথায় সেটা তো আমি নিজেও বুঝি না। আসলে তোমার ভাব আমার সহ্য হয় না অন্তু। ওইটাই আমার সমস্যা। তোমার কথাবার্তা সহ্য হয় না আমার। শোনো, কাল আমার চাচাতো ভাইয়ের বাড়ির লোক আসতেছে তোমায় দেখতে। যদি কোনো উল্টোপাল্টা করো আর আমি বাপের বাড়ি চলে যাই, তোমার ভাই যে তোমাদের শান্তিতে রাখবে না, তা জেনে রাখো। অন্তু আর কথা বলল না। তার রুচিতে বাজছে কথা বলতে। মার্জিয়া বের হয়ে গেল। দিনকাল ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে তার। চারদিক থেকে সংকটময় সংকীর্ণ হয়ে উঠছে তার এগোনোর পথগুলো। ভাবি তাকে বিয়ে কেন দিতে চায় সেটাও সে জানে না। অন্তু এ বাড়ি থেকে চলে গেলে শুধু শ্বশুর শাশুড়ি ভার তারা গ্রহণ করে এ বাড়ির নায়ক নায়িকা হয়ে উঠবে দুজন। এখনও সবটা আয়ত্ত করে আছেন আমজাদ সাহেব। অথচ মার্জিয়ার বাপের বাড়ির লোক এই নিয়ে মজা করে। এতদিন বিয়ে হয়েও সংসার নিজের করতে পারেনি মার্জিয়া। সে এখন আর এসব নিতে পারে না। দ্রুত অন্তুকে বিদায় করলে শ্বশুরমশাই এমনিতেই থেমে যাবেন। আমজাদ সাহেব খুব গম্ভীর আর শীতল মানুষ। শিক্ষিত মানুষটার ব্যক্তিত্ব প্রখর। তাতে দাগ না লাগাতে তিনি সব করবেন। অন্তু কথা বলে, অথচ আমজাদ সাহেবের নীরবতার মাঝেই যেন যত তেজ নিহত। কাল আব্বুর কাছে একজন পাওনাদার এসে বসে থেকে গেছে ঘণ্টাখানেক। আব্বু লোকটাকে বেশ তোষামত করছিল, যেটা আব্বুর আত্মমর্যাদার খেলাপি অনেকটাই। লোকটার মুখে সন্তুষ্টি নেই, অথচ আব্বু ক্রমাগত চেষ্টা করছিল লোকটাকে একটু খুশি করার। অথচ দুটো দিন সময় চেয়ে নেবার, যেটা দেখে ভালো লাগেনি অন্তুর। আখির কথা মাথায় এলো আবার। এভাবেই সময় চেয়েছিল নিশ্চয়ই আখির পরিবার।
আচ্ছা, আখের এই বীভৎস অবস্থার পেছনে এছাড়াও কি আরো কিছু আছে? ঘর থেকে বেরিয়ে এলো। তার পাগল পাগল লাগে আজকাল। না, এভাবে এটুকুতেই হয়রান হলে তার নামের পাশে অ্যাডভোকেট উপাধি মানাবে না আগামীকালে। তাকে সব কিছুতে স্বাভাবিক থাকার ক্ষমতা অর্জন করতে হবে। সে চেষ্টা করছে তাই। আখির ডেড বডির কথা মাথায় আসলেই ভেতরে ভেঙে চুরে আসে। মাথায় ভয়াবহ চাপ পড়ে। প্যানিক এসে জোড়ো হয়। আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে ভেতরের নারী সত্তাটা। মানসিক ভারসাম্য হারানোর জোগাড় হয়। তবুও শান্ত রেখেছে নিজেকে। এই দুনিয়ায় ভঙ্গুর হওয়া যাবে না, একটুও না। 10টায় ক্লাস আছে। বেলা 9:45 বাজতে যাচ্ছে। ক্যাম্পাস এই কদিনে শান্ত হয়ে গেছে। গেট দিয়ে সরাসরি ঢুকে সমাজবিজ্ঞান বিভাগটা পড়ে একপাশে একটু ভেতরে। গাছপালায় ছেয়ে আছে বিল্ডিংয়ের আশপাশের চত্বরটা। অন্তু সেদিকে এগোলো। কেউ একজন পেছনে এসে খুব কাছে দাঁড়িয়ে তার নাম ধরে এমনভাবে ডাকলো যেন বহু দূর থেকে গলা উঁচিয়ে ডাকছে। ম্যান পারফিউমের কড়া গন্ধটা। চমকে উঠে ছিটকে দূরে সরে দাঁড়ালো। বুক কাঁপছে মৃদু। ফিরে তাকিয়ে দেখতে ইচ্ছে করলো না মানুষটাকে। গা গুলানো ঘেন্না কাজ করছে। জয় সামনে এসে দাঁড়িয়ে আবার ডাকলো, অন্তু, অন্তু। ডাকটা শুনতে এমন লাগছে যেন বহু কালের পরিচিত এবং ডেকে অভ্যস্ত জয়। অন্তু নির্বাক চোখে চেয়ে আছে। খুব কাছে এসে দাঁড়ালো জয়। অন্তু মুখটা বাঁকিয়ে নিল। জয় হেসে এদিক ওদিক তাকালো। কুকুর দেখে ভয় পাও দেখছি। আমি কাহিনী ঠিক বুঝলাম না। একদিন কুকুরকে সিনিয়রের সংজ্ঞা শেখাও, আরেকদিন ভয়ে কুঁকড়ে যাও, ব্যাপার কি? অন্তু জবাব দিল না। জয় ঘাড় বাঁকা করে দেখল অন্তুকে, যেন ওর মুখে খুব মনোযোগ দিয়ে কিছু খুঁজছে। সোজা হয়ে দাঁড়ালো। মুখের অভিব্যক্তি বদলে দাঁত পিষল। জবাব দিচ্ছ না কেন? অন্তুর মুখের ওপর নজর আটকে হেসে ফেলল চট করে। জানো, আমি সিংহ বা বাঘ নই। খপ করে থাবা দিয়ে শিকার ধরি না। আমি বাহাদুর নই। তোমার ভাষ্য মতে কুকুর আমি। কুকুরের অনেকগুলো স্পেসিফিক স্বভাব থাকে। তার মধ্যে একটা হলো ছ্যাঁচড়ামি। আমি কুকুরের সেই স্বভাবের অনুসারী। কৌশলে ধীরে সুস্থে নির্লজ্জতার সাথে ধরবো তোমায়। তুমি ঝরঝর করে ঝরে পড়বে। অন্তুর বুকটা কাঁপল। পশমগুলো শিউরে উঠল অকারণেই। জয়ের মুখের নির্বিকার ওই হাসি গায়ে কাঁটা দিচ্ছে। শান্ত স্বাভাবিক স্বরে বলছে কথাগুলো। লোকে দেখছে ওদের। কেউ কেউ তাকিয়ে আছে। কেউ তাকিয়ে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাদের ধারণা সিনিয়র হিসেবে জুনিয়রকে শিষ্টাচার শেখাচ্ছে। একটু পিছিয়ে গেল জয়। ডান পাশে ঘাড় ঘুরিয়ে উদ্দেশ্যহীন দৃষ্টি রেখে অন্তুকে জিজ্ঞেস করল, আমার এলাকায় গেছিলে কেন সেদিন? অন্তু চোখ বুঝল। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। জয় দেখছে ওকে। এবারেও জবাব দিল না। জয় অন্তুর দিকে ফিরল। কেন গেছিলে? অন্তু কথা বলল না। সুন্দর দৃষ্টি মেলে তাকালো জয়। সুন্দর করে বলল, ইচ্ছে করছে এক টানে তোমার নেকআপটা খুলে ছিঁড়ে ফেলে। ধৈর্যের পরীক্ষা দিতে খুব কাঁচা আমি। কেন গেছিলে ওদিকে? ধৈর্য তো মানল না জয়ের কথাটা। নাকের পাটা শক্ত হলো অন্তুর। আমি কোথায় যাব অথবা না, তার রেস্ট্রিকশন আপনি দেবেন আমায়? কেমন করে যেন হেসে ফেলল জয়। ছি, তা দেবো কেন? জিজ্ঞেস করছি কেন গেছিলে? রেগে যাচ্ছ কেন? জয়ের হাসিতে গা শিউরে উঠল অন্তুর। শরীরটা পিছিয়ে যাচ্ছে ভেতর দিয়ে, অথচ পা টলছে না। জয় একার দূরত্বে দাঁড়িয়ে, অথচ অন্তুর মস্তিষ্ককে তাড়া দিচ্ছে আরো খানিক দূরত্ব বাড়াতে। ক্যাম্পাস ভর্তি লোক। বেইজ্জতমূলক কিছু না ঘটুক, তা সামলাতে এতক্ষণ চুপ ছিল। জয়ের স্বাভাবিক আচরণ ছাপিয়ে চোখের চাহনিতে যা ফুটে উঠতে দেখা যাচ্ছে তা অন্যরকম। আশপাশে সবার নজর ঠেকে আছে ওদের দিকে। অন্তু জবাব দিল, ঘুরে দেখতে গেছিলাম। ভিক্টিমের বাড়ি? নির্লিপ্ত কণ্ঠে বলল অন্তু। এবার সন্দেহ গাঢ় হচ্ছে আপনাদের ওপর। হতাশজনক শ্বাস ফেলল জয়। ইনভেস্টিগেশনে নেমেছো তাহলে? তাতে তোমার প্রফিট কি? আর আমাকে এবার দোষী করতে চাইছো কোন সুখে? আচ্ছা, বাদ দাও সেসব। বলো, সন্দেহ সত্য হলে কি করবে? অন্তু জিজ্ঞেস করল। কিছুই করার নেই? জয় কাঁধ ঝাঁকালো। তুমিই বলো, কি করার আছে? সৃষ্টিকর্তাকে ভয় করুন, তিনি ছেড়ে দেন না। জয় মাথার উপরে হাত তুলে আলস্য ভঙ্গিতে বলল, ধরেও তো না। অন্তুর মুখটা কুঁচকে এলো ঘৃণায়। তিনি ধরলে আর পালানোর পথ পাবেন না। জয় হাসল। তাকে বলো দ্রুত ধরতে। একবার পুলিশ অবধি গ্রেপ্তার করেনি আমায়, জানো? পুলিশের সাথে রেসারেসি না থাকলে নিজেকে খুব দুর্বল লাগে। তুমি প্লিজ কিছু একটা করো, যাতে আমাকে পুলিশ ধরে। আর তুমি নিজের চেয়ে বেশি আমার চিন্তা করছো। প্রেমে পড়েছো আমার? বন্ধু কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইল জয়ের চেহারার দিকে। গোল বা লম্বা আখ্যা দেওয়া যায় না চেহারাকে। ফর্সা বা কালোও নয়, শ্যামলাও নয়। তামাটে ইট রাঙা চেহারা। নাকটা সরু, হাসিটা অদ্ভুত জড়ানো। গলায় চেন ঝুলছে, তাতে ইংরেজিতে জে লেটার লকেট হিসেবে রয়েছে। বাম হাতে আজ রিস্টলেটের বদলে একটা রূপালি বালা। ডান হাতে ঘড়ি পড়েছে। কি বিশ্রী অদ্ভুত। সাজটাই সাইকো টাইপের।
অস্বাভাবিক, চুলগুলো সুবিন্যস্ত। অথচ জয়ের আজব মুগ্ধ হওয়ার মতো চেহারা এবং গড়নে অন্তুর ঘেন্না উতলে এলো। এই সুন্দর বিন্যস্ত কাঠামোতে বিশাল গোপন জাহিলি দেখতে পেল অন্তু। দীর্ঘ একটা শ্বাস ফেলে জিজ্ঞেস করলো, কি করবেন আপনি আমার? কি করেছি আমি? কিসের নোংরা খেলায় মত্ত হবার পরিকল্পনা নিয়ে বসে আছেন? জয় হেসে ফেলল। ভয় পাচ্ছ, আরমিন? অন্তু ভ্রু কুঁচকাল। এই নামে সাধারণত কেউ সম্বোধন করে না তাকে। চোখ নামিয়ে বলল, ভয় পাওয়া উচিত নয়। আপনার মতো নোংরা মানসিকতার মানুষের কাছে একটা মেয়ে ভয় না পেয়ে যাবে কোথায়? জয় শান্ত স্বরে বলল, তুমি এসেছো আমায় খুলতে। আমি গেছিলাম না আমার রং দেখাতে তোমার কাছে। সেদিন আমার দেওয়া সিগারেট তুমি পায়ে পিষে চলে গেলে। যাক, ধরো নির্বাচনের ঝামেলায় সেটা না হয় ভুলে যেতাম। তুমি কাল গেছিলে ওই বাড়িতে। কেন? আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে? শিক্ষিত মানুষ মূর্খের মতো অযৌক্তিক কথা বলবেন না। বেমানান লাগে। কিছুই করিনি আমি তেমন। চাপা গর্জন করে উঠল অন্তু। জয় আশেপাশে তাকালো। গলার আওয়াজ উঁচু যেন না হয়, খেয়াল রেখো। পা দিয়ে মাটিতে থাবা দিয়ে ইশারা করলো, এই মাঠে কবর দিয়ে দেবো একদম। কি করেছো? খুব জানার ইচ্ছা তোমার? আমার সঙ্গে কথা বলার সময় ম্যানার্স কোথায় থাকে তোমার? আমার কি বালবাতা মনে হয়? সকলে যেমন সমাদর করে ভাই বলে ডাকে, তুমি দেখো না তা? এই তো দুদিন দেখা হলো সামনাসামনি। এর মাঝেই বেশ পরিচিত হয়ে উঠেছ নিজের প্রতিবাদমূলক কাজকর্মে। তোমায় দমাতে হবে না? যা করার নয় তা করে চলেছ। আরমিন, তুমি কি চাইছো সেটা বলো তো? আমার বিপরীতে খেলে পারবে তুমি? বন্ধু চোখ নামিয়ে নিল। অস্থির লাগছে। লোকে দেখছে। এই নিয়ে আবার কথা ছড়াবে ভার্সিটিতে। সামনে কোন তামাশা অপেক্ষা করছে জানা নেই। এতক্ষণ শুনলে অবরুদ্ধ নিষেধের পঞ্চম পর্ব। কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।